অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এবং আমার মনে হচ্ছিল একটা তোড়ফোড়ে একটা জবাব দিয়ে আসবো যে করবো, আমি এখানে এসেছি কাজটা পাওয়ার জন্য, শুধু অডিশন দেওয়ার জন্য। থিয়েটার করতে এসেছিলাম তো থিয়েটারটা করবো বলে, নিজেকে তৈরি করবো বলে। আমার আরও একটা জিনিস মনে হয় যেটা, যে থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে আমরা না অনেক বড় বড় কথা বলি। আমরা যখন হট করে দেখলাম অ্যাপ্লাই করছি, অথচ আমরা সরকারি হলগুলো পাচ্ছি না। দু জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলা, অদ্ভুত যুক্তি। আমরা সবাই অভয়ার সময় পথে নেমেছিলাম, কেন? তার পাশে বসে আছি, তার যদি নামের মাঝখানে কোনো শব্দ অ্যাড করতে হয় বা মিডল নেম অ্যাড করতে হয়, তাহলে সেই শব্দটা হবে জেদ। কারণ মঞ্চে প্রবেশ, তারপর ছোট পর্দা, তারপর বড় পর্দা এবং বলিউড, সবের মধ্যিখানেও তার মধ্যে ছিল একটাই জিনিস, জেদ। এবং সেই জেদটা শুধু নিজের জন্য নয়, তার জেদ ছিল আমার মতন যারা যারা আছে বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের, তাদেরকেও এক জায়গায় করব আমারই মতন এই একই মঞ্চে। এবং সেই জেদের জন্য হারিয়েছেন, পেয়েছেন, লড়েছেন, কিন্তু পড়ে থেকেছেন। আমাদের সঙ্গে আছে গৌতম চক্রবর্তী। স্বাগত তোমায় টলি টাইমে। তো প্রথম যেটা দিয়ে শুরু করলাম জেদ, এবং সেই জেদের কারণটা নয় তুমি ধীরে ধীরে আমরা জানতে পারবো, কিন্তু তারই আগে যদি দর্শকদের একটু বলে দাও তোমার যাত্রাটা কোত্থেকে শুরু? শুরুটা হচ্ছে 94 সাল, মূল অভিনয় ঢোকা, থিয়েটার শেখা, এবং শেখার প্রথম গুরু হচ্ছেন নীলকান্ত সেনগুপ্ত, ওনার কাছে, যিনি একসময় লোকরঞ্জন শাখা ছিলেন দীর্ঘদিন। এবং তোমরা জানো যে একটা সময় আমাদের এত চ্যানেল তো ছিল না, প্রাইভেট চ্যানেল, এবং সেখানে মহিষাসুর মর্দিনী হতো। তিনি 92 এবং 4 উনি মহিষাসুর হয়েছিলেন, এবং মাঝখানে হেমা মালিনীজি আসেন। তো এই একটা গ্যাপ যায়। তো ওরা ওই মহিষাসুর মর্দিনী দেখলাম, এবং তাকে দেখার পর একটা অদ্ভুত, যে 6 ফুট প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা, পরবর্তী সময় জানতে পারি। এবং ঠিক যেদিন দেখছি তার পরের দিনই বাবার সাথে, আমার বাবা স্বর্গীয় দুলাল চক্রবর্তী, তা ওনার সঙ্গে আমি বাজারে যাচ্ছি, রোববার দিন বাজারে যাওয়ার ব্যাপার ছিল। বাবা দেখি ওনার সঙ্গে তুইতকারী সম্পর্ক আর কি, দুজনে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন, এবং বাবা মূলত ফুটবল প্লেয়ার ছিলেন। তো কথা বললেন, তারপর দেখার পর যেটা হয় যে টিভিতে দেখেছি, কালকে তাকে সামনে দেখছি, এবং দেখার পর আমার ভেতরে একটা ছিল যে অভিনয়টা শেখার ইচ্ছে একটা ছিল। তার একটা বড় কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মা বাবা না খুব ছোটোবেলা থেকে প্রচুর থিয়েটার আর সিনেমা দেখতেন, এবং বুঝি না বুঝি তাদের সঙ্গে যেতাম, একমাত্র ছেলে। এইটা হতে 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 ওই যে ব্যাপারটা ঘটছে, একটা কৌতূহল, একটা কী বলবো, জিজ্ঞাসু ব্যাপার, একটা মনের মধ্যে একটা তৈরি হচ্ছে। এইটা কোথাও আমাকে ভেতরে একটা খিদে হয়তো তৈরি করেছিল। আর একটা বিষয় হয়েছিল, মা ছিলেন স্কুল টিচার। তো প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে মা আমাকে কিছু পারি না পারি স্টেজে তুলতেন সবার সঙ্গে, এবং সবাই খুব আমাকে উৎসাহ করতেন। এই যে মেকআপ নেওয়া, কস্টিউম পরা, স্টেজে ওঠা, তারপরে ওই মা হয়তো কোনো কবিতা বললো, তুই এটা বলিস, বলা, পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে বলা, এইগুলো একটা প্রস্তুতি চলছিল। কিন্তু মূলত 94-এ ওনার কাছে যখন শুরু করলাম, প্রথমে বাচিক পাঠ, তোমরা জানো হয়তো যে আমাদের বাচিক, আঙ্গিক, আহার্যিক এবং সাত্ত্বিক 4টে পাঠ থেকে অভিনয়। বাচিক পাঠ শুরু হলো আমার, এবং সেখান থেকে হতে 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 প্রথমে শ্রুতি নাটক, আবৃত্তি সব চলছে। তার সঙ্গে চাকরিটাও হচ্ছিল। চাকরি আমি 95-এর 16 নভেম্বর আমার শুরু হয় চাকরি, একটি ব্রিটিশ কোম্পানি, যেটা পরবর্তীকালে এমপ্লয়িজ কোঅপারেটিভ সিস্টেমে চলছিল। সেখানে আমি প্রথমে অ্যাকাউন্টসে, দেন আমি চলে আসি তোমার ফ্যাক্টরি সুপারভাইজার হিসাবে। কিন্তু ওইটা পাশাপাশি চলছে আর কি, থিয়েটারের বিষয়টা। এবং আস্তে 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 উনি আমাকে মঞ্চের জন্য তৈরি করলেন, এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করছি। আমাদের দলের নাম ছিল তখন আবৃত্তি আলয়, এবং পরবর্তীকালে দমদম নাট্যভূমি নামে উনি নাটকের দলটাকে ফর্ম করেন। সেখানে আমার কাজ শুরু। আর 2003 সালে আমি কয়েকজন পরিচিতর মাধ্যমে এক জায়গায় হই। আর সেই সময়টা তোমরা জানো যে ওই সময়টা প্রচুর বাংলা ব্যান্ড তৈরি হচ্ছে। তাই একটা অপশান ছিল, দুটো অপশানের মধ্যে একটা দৈরথ চলছিল, যে ইদার বাংলা ব্যান্ড নয়তো হচ্ছে নাটক। তো বেশি প্রেফারেন্সটা বা ভোটটা যায় হচ্ছে ওই নাটকের দিকে, যে নাটকের দল হোক। সেখান থেকে
আমাদের যে দলটা এখন 23 বছর ধরে আমি চালাচ্ছি, যেখান থেকে তুমি জেদের কথাটা বললে, এবং বিভিন্ন নাটকের দল বিভিন্ন মানুষকে নিয়ে আসা, বিভিন্ন শিল্পীকে এক জায়গায় করা, সেই প্ল্যাটফর্ম দমদম মেঘমালা নাট্যগোষ্ঠী 2003 সালে আমরা যাত্রা শুরু করি আমরা। তো সেখান থেকে আমার থিয়েটার ব্যাপার তখন ওইভাবে চলছে আর কি। আর পরবর্তীকালে এখানেই আর এই প্ল্যাটফর্ম হতে একটা সুবিধা হয়েছে, প্রতি মুহূর্তে নিজেকে এই যে একটা নারিশমেন্ট বলা যায়, বা নিজেকে ভেঙে চুরে তৈরি করা, নিজেকে এক্সপ্লোর করা, এইটা একটা হয়েছে। এবং তার সাথে সাথে যেটা হয়েছে যে প্রথম দিকে আমি দলের শুধুমাত্র যে অভিনয় করেছি তা না, এবং খুব এখন কি হয়, সত্যি কথা বলতে শ্রীতমা, যেটা হয় সেটা হচ্ছে যে কয়েক বছর কাজ করে যে অনেকের মধ্যে চলে আসে যে আমি তো দলের জন্য অনেক কিছু করছি, কিন্তু বেসিক্যালি দল আমাদের জন্য করে। অর্থাৎ এই দল বা থিয়েটার যদি না থাকে, আমরা এই যে আজকে তুমি আমার সামনে বসে আছো, আমার বাড়িতে এসছো এবং তোমরা কথা বলছো, ব্যস্ত সময় মাঝখানে এসছো, তার কারণ তো অভিনয়ের এটা প্রেক্ষাপটটা বা ব্যাকগ্রাউন্ডটা, সেটা শুরু সবাই জানি যে থিয়েটার হচ্ছে তার আতুর ঘর। সেখান থেকে তুমি যে কোনো আমাদের বাংলার বলো, বলিউডের বলো, আমাদের সারা বিশ্বের বলো, দক্ষিণ ভারতের বলো, সব জায়গায় কিন্তু ভালো মানে যত আমাদের অভিনেতা বা আর্টিস্ট আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু থিয়েটার, মূল থিয়েটার। সেই থিয়েটারের যে কাজ করা, এবং সেটা শুধুমাত্র অভিনয় করা নয়, ব্যাকগ্রাউন্ডে ধরো এই চা দেওয়া, জল দেওয়া, টিকিট কাউন্টারে বসা, এবং ভাবিনি কখনো যে কেন এটা করবো, আমি তো অভিনয় করতে এসেছি, তাহলে এই টিকিট কাউন্টারে কেন বসবো, আমি চা জল কেন দেবো, আমি কি এগুলো করতে এসেছি, ভাবিনি কখনো। প্রসেসটাকে না এনজয় করেছি, আমি সবসময় এনজয় করেছি। তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে তারপর ধরো মেকআপের কাজগুলোকে দেখা, কস্টিউমগুলোকে, প্রপস আইটেম, ব্যাকস্টেজে যত কাজ আছে সব কিছু করেছি। মানে এমনও হয়েছে যে বলি তোমাকে, যে তখন আমি একটা কর্পোরেট সেক্টর, মানে ওইটা 7 বছর চাকরি করলাম, প্রথম চাকরি গ্লাসস্টোন লয়ার কোম্পানি। দেন আমি কর্পোরেট সেক্টর জাম্প করি। কর্পোরেট সেক্টর আমি যখন আসি, তখন আমি প্রথমে আইটি লজিস্টিক্সে ছিলাম। সেই কাজ করতে করতে, মানে তখন আমাদের জীবনে, এখন যখন প্রায় শোনা যায় সবাই কর্পোরেট সেক্টরে জব করছে, কিন্তু তখন কর্পোরেট শব্দটা আমাদের পেশাগত জীবনে ঢুকছে আর কি। তো সেখানে কাজ করছি, কাজ করতে করতে রিহার্সালের টাইম পাচ্ছি না। এমনও হয়েছে যে লজিস্টিক্সের গাড়ি করে রাত্রি প্রায় 10:30 11টার সময় টালা পোস্ট অফিস নেমেছি। নেমে তখন ওখানে আমাদের রিহার্সাল হতো, রিহার্সাল দিয়েছি রাত্রি প্রায় ধরো 12:30 1টায় ঘরে ঢুকেছি। খুব বকা খেয়েছি বাবার কাছে, মারাত্মক বকা, তুই এইভাবে করলে চাকরি বাকরি কীভাবে করবি, কিন্তু ওটা করে গেছি, ওই প্রসেসটার মধ্যে সবসময় থেকেছি। এইটা হচ্ছে আমার শুরু। কিন্তু অভিনয় বলতে তোমাকে বলছি যে ছোট পর্দা বড় পর্দা, সেটাই কি? হ্যাঁ, সেটা হচ্ছে তোমার তারপরে 2004 সালে প্রথম আমি শুনলাম যে এরকম আমাদের সন্তোষপুর স্টেডিয়াম, যেটা বাইপাসের, তখন ওখানে চ্যানেল 8 নাম ছিল তখন, যেটা আমাদের আকাশহাট এখন, চ্যানেল 8-এ প্রচুর কাজ হচ্ছে। তো সেখানে নতুন নতুন ছেলেমেয়েদের সুযোগ হচ্ছে, বিশেষ করে সত্য ঘটনা অবলম্বনে, যেটা এখন হচ্ছে তোমার পুলিশ ফাইল। এটা হচ্ছে সে আরও বেটার করতে পারলে সাহিত্যে ছেলের সময়। তার পাশে তিথির অতিথি হতো, খুব বিখ্যাত একটা আমাদের যিশু দাশগুপ্তের। তারপর হতো আমাদের আরেকটা হতো বিপ্লবীতন চক্রবর্তী, এবং আমাদের আরও এক প্রখ্যাত অভিনেতা আমাদের দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। তো এগুলো হতো তখন। তো আমি ওখানে গিয়ে ফার্স্ট আমি করি, এবং সেখানে রাজীব কুমার, যে এখন আমাদের ফিল্মের ডিরেক্টর, রাজীবও তখন বোধহয় মুম্বাই থেকে সদ্য এসছেন, কিছু একটা হবে, খুব ভুল না বলি। তখনও রবি কিনাগির সঙ্গে তার কাজ শুরু হয়নি, তো রবি স্যারের সঙ্গে কাজ শুরু হয়নি। তো আমাকে তার পছন্দ হয়, সামহাও একটা স্পোর্টি লুক সেই সময় দরকার ছিল একটা ক্যারেক্টারের জন্য, এবং অদ্ভুতভাবে প্রথম কাজটাই কিন্তু আমি নন বেঙ্গলি একটা ক্যারেক্টার পাই, হরিয়ানার পুলিশের ক্যারেক্টার। সেখান থেকে শুরু, সেটা হচ্ছে আমার শুরু। তারপরে আস্তে আস্তে আমাদের ভীষণ কাছের একজন, শুধু ডিরেক্টর বলবো না, আমাদের শিক্ষক তুল্য বলা যায়, দেবিদাস ভট্টাচার্য, তার সঙ্গে আলাপ হয় আরও 2-1 জনের মাধ্যমে। আর এর মাঝখানে একটা কথা আছে, এর মাঝখানে আমি ওই প্রথম চাকরিটা করতে করতে চন্দন সেন, আমাদের চন্দনদা নাট্য আননে, তখন তো রিহার্সাল চলছে জগবন্ধু ইনস্টিটিউট আমাদের, যেটা বালিগঞ্জ স্টেশন রোডের কাছে। তার সাথে সাথে চন্দনদা স্পটার্স বলে একটা উইংস ওপেন করে, যেখানে নতুনদেরকে সব রকমভাবে তৈরি করা হবে।
তো আমি দেখলাম চন্দনদা, তার আগে চন্দনদা শান্তিদার দুই বন্ধুর উপর আমি গল্পটা মানে এটা মনে পড়ছে না, তখন আমাদের দূরদর্শন দেখানো হতো প্রতি রবিবার সম্ভবত, দুই বন্ধুর গল্প। তো গল্পটার নাম মনে পড়ছে না। তো শান্তিদা চন্দনদার প্রথম অভিনয় দেখি, এবং চন্দনদা দুজনের অভিনয় ভীষণ আমাকে অ্যাট্রাক্ট করে, তার মধ্যে চন্দনদারটা বেশি, শান্তিদার শুনলে হয়তো এইভাবে রেগে যাবে। যাই হোক, তো চন্দনদার কাছে আমি যাই, গিয়ে পরিচয় দিই, এবং সেখানেই স্পটার্সে 6 মাস ধরে আমি লাগাতার ওখানে ওদের ওয়ার্কশপ করি। এই ওয়ার্কশপ করতে করতে ওখানে দু একজনের সঙ্গে আলাপ হয়, তার মধ্যে একজন মাইমের আমাদের একজন ট্রেনার ছিলেন আমাদের, রঞ্জিত অধিকারী। এই রঞ্জিতদা হচ্ছে আবার প্রায় আমাদের সমবয়সী, খানিকটা বড় হবে। রঞ্জিতদা আমাদের এখন বিভিন্ন মেগার সে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে। তো রঞ্জিতদার সঙ্গে আলাপ হয়, এবং রঞ্জিত একদিন ভরতলক্ষ্মী স্টুডিওতে বলে যে এরকম ভেতরে দেবিদা কিছু কাজ করছেন, দেবিদা অ্যাসিস্ট্যান্ট নাম হচ্ছে সমর সঙ্গে তুমি গিয়ে কথা বলো। এই ফার্স্ট আমার সেই অর্থে যদি বলা যায় জি বাংলা, তখন হ্যাঁ জি বাংলা আলফা বোধহয় নাম ছিল তখন সম্ভবত, কে তুমি নন্দিনী একটি সিরিয়াল হতো, সেখানে আমি প্রথম সুযোগ পাই আর কি। এবং সেখানে প্রখ্যাত অভিনেতারা ছিলেন, মানে অভিনয় গুরুরা ছিলেন, মনোজ মিত্র ছিলেন, শেখরদা বলে আমাদের একজন ছিলেন, তারপরে আরও অনেকে, আমার খুব প্রিয় একজন মানুষ অবন্তী দত্ত, তিনি ছিলেন, আমাদের বন্ধুস্থানীয় অভ্র ছিল, হারাধন যেটু ছিলেন, হারাধন বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন। তো আমি তখন প্রথম সেই অর্থে টিভিতে শুরু। তারপর ধরো আমাদের স্নেহাশিসদার ঘরে তোমার ভালোবাসা.com, তারপর 16 আনা, এরকম কাজ করতে গিয়ে যখন যেটা পেয়েছি কাজ করেছি। কিন্তু তার সঙ্গে বলিউড, মানে বলিউডটা অনেকটা পড়ে কিন্তু তারপরে মাঝখানে আমি ছবির কাজ করলাম। সেই অর্থে প্রথম কাজ যদি বলি দেবিদার কাজ ছিল একটা, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা ওই কে তুমি নন্দিনী, রানী কাহিনী, তারপরে দেবিদার ওই ছবি, সবকটাই তখন প্রাইম মিউজিক বলে আমাদের ইন্দ্রনীল সেন, তারই একটি হাউস ছিল। তো তো সেই সময় কাজ করেছিলাম আর কি। তো সেটা করতে দেবিদা এই একটা ছবির কাজ করে এবং আমাকে বলে, আমি বিশ্বনাথ, অভ্র নায়কের ভূমিকা থাকে, আমরা সবাই কাজ করেছিলাম, হারাধন জিটু ছিলেন, আমরা সবাই কাজ করেছিলাম। কিন্তু ছবিটা কোনো একটা কারণে ছবিটা মানে ক্যানবন্দি হয়ে যায় এবং ছবিটা রিলিজ করে না। তারপরে আমি এরকমই কোনো একটা কর্পোরেট সেক্টরে জব করছি, হ্যাঁ আমার সম্ভবত চতুর্থ কোম্পানি আমি কাজ করছি। সেই সময় ভেঙ্কটেশ থেকে আমার একটা কল আসে যে এরকম কমলেশ্বর মুখার্জি একটি ছবি করছেন, মেঘে ঢাকা তারা, তো সেখানে একটা চরিত্রের জন্য ভাবা হয়েছে। তো যে ফোন করেছে তার সঙ্গে নাটকের আমার একটা পরিচয় হয়েছিল, অভিনন্দন দত্ত, পরবর্তীকালে ও ফিল্ম ডিরেক্টর করেছে, এবং আমাদের অপর্ণা সেন, কমলেশ্বর তাদেরকে অ্যাসিস্ট করছে, ধ্রুব ব্যানার্জিকে। যাই হোক, তো আমি যাই, গিয়ে কমলদারি কোনো একটি বাড়িতে আমরা ওখানে আমাদের একটা লুক সেট হয়, সব কিছু হয়, তারপর সেখানে কাজ করি। এইটা করতে হট করেই আমাদের এক বন্ধুস্থানীয়, অবশ্যই তার নাম আমি নেব, বিশ্বরূপদা আমাদের থিয়েটারের মানুষ। বিশ্বরূপদা এবং খবর দেয় গৌতম এরকম বম্বের একটা টিম এসছে একতাকাপুর হাউস থেকে, এবং হানসাল মেহতা ওনার টিম থেকে এসছে, ওরা একটা ওয়েব সিরিজ করবে। তো একতা কাপুরের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম অল্ড বালাজি, সেখানে ওরা প্রথম একটা ওয়েব সিরিজ করছে হিন্দিতে, এবং সেটা সুভাষচন্দ্র বোসের ওপর। তুমি যাও, তোমার হিন্দি ভালো, তুমি যাও। তো আমি যাই, এবং সেই সময় সত্যি কথা বলতে আমি না, অনেক প্রখ্যাত অভিনেতারা গেছিলেন, আমাদের শ্রদ্ধেয় কল্যাণ চ্যাটার্জি, গৌরীশঙ্কর পাণ্ডা, এরা সবাই গেছিলেন, আমিও গেছিলাম, আমরা যেন নতুন তারাও গেছিলাম। এবং গিয়ে আমার সেদিন জানি না সে ব্যাপারটা কী হয়েছিল, কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করেছিল, এবং আমার মনে হচ্ছিল একটা তোড়ফোড়ে একটা জবাব দিয়ে আসবো যে করবো, আমি এখানে এসেছি কাজটা পাওয়ার জন্য, শুধু অডিশন দেওয়ার জন্য যাই। এবং তার আগে একটা ঘটনা ঘটে, প্রায় প্রত্যেকটা অডিশনই হচ্ছিল আমার আগে দরজা খোলা রেখে। আমি ফার্স্ট কি বলি যে স্যার आपसे गुजारिश है, मुझे बोला हाँ बोलिए, मुझे दरवाजे बंद करना है।
बोला सर जरूर कीजिए बेशक তো দরজা বন্ধ করি তারপরে একটা প্রপসের কথা বলি প্রপসটা ওরা আমার দেয় এবং আমি ফার্স্ট টাইম যেটা করেছিলাম ব্যাক টু ক্যামেরার পুরোপুরি না একটা প্রোফাইলে ছিলাম সেখান থেকে স্টার্ট করি এবং যে অ্যাপ্রোচ ছিল সত্যি কথা বলতে খুব পজিটিভ একটা ভাইব কাজ করে এবং ওনারা প্রায় আমাকে ওখানে সাধারণত যেটা হয় কদিন আগে মুকেশ সাহেবের ওখানে আমরা গেছি ওনাদের প্রচণ্ডই ভালো লেগেছে আমার কিন্তু এখনও অবধি জানেন নিশ্চয়ই পজিটিভ কিছু খবর আসবে কিন্তু সেদিনই কিন্তু ওরা বলেছিল একসাথ কাম করনা है এবং সেখান থেকে তারপরেই ওদের হাউস থেকে ফোন আসে যে আমি অন্যতম কংগ্রেস লিডারের চরিত্র আমি করছি এবং রাজকুমার রায়ের সঙ্গে আমার কাজটা হয় যদিও ওটা আমাদের কলকাতায় বর্ধমান রাজবাড়ি সেখানে আমরা করি বাট এই আমার কাজ এবং তারপর প্রচুর কাজ মানে ভূত চতুর্দশী বলে একটা সিনেমা করি যেটা প্রায় কালী পুজোর আগের দিন দেখানোই হবে জয়দীপদার সঙ্গে কাজ করি ডিটেকটিভ বলে একটি ছবিতে যেখানে অনির্বাণ ভট্টাচার্য হিরো এবং মূল নেগেটিভ চরিত্র আমি ছিলাম আর তারপরে আমাদের অয়ন চক্রবর্তী ওর সঙ্গে জি5 তখন প্রথম বাংলাদেশে কাজ করছে তো সেখানে গিয়ে আমি জাজমেন্ট ডে বলে একটা ইয়ে করি ওয়েব সিরিজ করি সেখানে আমি ছিলাম সোহিনী তারপরে রণজয় ছিল তারপর বম্বে থেকে আমাদের সুব্রত দা সে ছিল যার সঙ্গে আজকে খুব ভালো সম্পর্ক আজকের দিনে এরা সবাই ছিল এবং এই করতে করতে ধরো আরও অনেক কাজ মানে অতনুদার সঙ্গে কাজ করলাম অরিন্দমের সঙ্গে পরপর দুটো কাজ করি আমি জঙ্গলে মিতিন মাসি তারপরেই করলাম সেখানেও আমি মানে নন বেঙ্গলি ক্যারেক্টার করি তারপরে একটা ওয়েব সিরিজ তখন আমাদের তুমি জানো আমাদের ক্যামেরিয়ার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে ফ্রাইডে বলে সেখানে প্রথম দিকের একদম কাজ সাই বিবি চোকার সেখানে কাজ করি এইভাবে আমার কাজ মানে চলছে পরপর আর কি তবে দাদা প্রথম যেটা দিয়ে শুরু করলাম জেদ মানে তুমি একটা দীর্ঘ সময় রাজনীতির শিকার হয়েছিলে রাজনৈতিক মানে রাজনীতি সেই সময় তৎকালীন সরকারের যে ভূমিকায় ছিল সেখানে শিকার হয়েছিল কি ঠিক হয়েছিল যদি একটু বলো রাজনীতি শিকার বলতে আমি সরাসরি বলবো যে এটা আমি কোনোভাবে এটা না অদ্ভুতভাবে মানে এটা বলি আমাদের একটা নাটক আছে আমি অমল সেন বলে যেখানে ভদ্রলোক একদম কোনোভাবে দেখো আপলিটিক্যাল কেউ হয় না একটা রাজনৈতিক চেতনা বা দর্শন প্রত্যেকের তোমার আমার প্রত্যেকের আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা তো বিশ্বাস থাকে সেই বিশ্বাস থেকে ভদ্রলোক কোনোভাবে ভিক্টিমাইজড হয়েছে আমরা সবাই অভয়ার সময় পথে নেমেছিলাম কেন না এমন না যে আমি একজন কন্যা সন্তানের বাবা বলি আমি সন্তানের বাবা আমার আরও একটা জিনিস মনে হয় যেটা যে থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে আমরা না অনেক বড় বড় কথা বলি কেন বললাম এটা সেই লোকটা যখন মঞ্চ থেকে নেমে আসি আমরা তখন আমাদের কথার না পুরো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায় খুব গুছিয়ে বলা এই যে শুরুতে তুমি বলে যে তুমি খুব সহজভাবে বলো একদম এইটা না বলা হয় না আর সত্যি কথা বলতে থিয়েটারটা তো করতে এসেছিলাম আমি একটু এখানে অ্যাড করছি তোমার প্রশ্ন নিতে পরিপ্রেক্ষিতে থিয়েটার করতে এসেছিলাম তো থিয়েটারটা করবো বলে নিজেকে তৈরি করবো বলে এই চারিদিকে অনেক লবিবাজি আছে পিঠ চাপড়ানো আছে এগুলোর মধ্যে কোনোদিন ঢুকিনি তারও খেসারত দিতে হয়েছে আমাকে এবং যখন বলছি ওটাই এবার যখন আমি মানে আমি বলছি কীরকম আমরা খুব নিয়মিত শোয়ে আমাদের ডাকা হয় না ফেস্টিভ্যালগুলোতে খুব ডাকা হয় না কিন্তু এমন এমন ফেস্টিভ্যালে ডাক পাই যেগুলো খুব নিরপেক্ষভাবে তারা চিন্তা করে যে ভালো থিয়েটার ভালো দলকে ডাকবো তারা কিন্তু ডাকছে কিন্তু আমাদের যে বাংলা থিয়েটার যেটা আছে না বাংলা থিয়েটার ভীষণ কলকাতা ধর্মী আমার এইগুলো শোনার পর বা দেখার পর অনেকেই আমরা রাগ করবেন কিন্তু বলতে বাধ্য হচ্ছি ভীষণ কলকাতা ধর্মী কিন্তু সারা বাংলা জুড়ে না সমস্ত থিয়েটার দল কাজ করছে তা আমাদের এখানে তুমি জানো যে একসময় বিধায়ক ছিলেন ব্রাত্য বসু ব্রাত্য তো অসম্ভব থিয়েটারের একজন গুণী মানুষ এই নিয়ে কোনো কথাই হবে না কিন্তু মূল গল্প যেটা দাঁড়ায় না ওই যে একটা কথা যে বাঁশের থেকে কঞ্চির দর বেশি ওনার কিছু পারিষদবর্গ যারা মনে করতো আমরা তার পারিষদবর্গ বা স্থাবকবৃন্দ একদিন আমাদেরকে ডাকলেন দমদমের যত থিয়েটার দল ডাকার বললো যে গৌতমদা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি সেখানে সমস্ত থিয়েটারের দল আমরা এক হবেই হব আমি বললাম খুব ভালো কথা ভালো একটা ইউনিটি হওয়া ভালো ইউনাইটেড হওয়া ভালো কিন্তু উদ্দেশ্য কী এটা কী হবে মানে এটা আমার প্রথম প্রশ্ন বলছে না আমরা আরও ভালো কাজ করবো আমি ভালো কাজ তো করছি মানে আরও ভালো কাজের মানে এটা কি ডেফিনেশনটা কি এবং টুয়ার্ডস কোন দিকে আমরা যাব তখন বলল যে না দাদা চাইছে আমি কোন দাদা বলো ব্রাত্য বসু দাদা চাইছে আমরা সবাই এক জায়গায় হয়ে খুব ভালো কথা কিন্তু সারা বাংলাতে প্রচুর কাজ হচ্ছে
সেদিন আমি একটা কথা বলেছিলাম তাকে, সেই ছেলেটিকে, যে দেখো আমাদের এখানে আমরা যাদের থেকে বড় হয়েছি, নান্দিকারের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা থিয়েটার ওয়ার্কশপে অশোক জেঠু বলবো, উনি আমাকে খুবই স্নেহ করেন, অশোক জেঠু, বা আমাদের ধরো মেঘনাথ ভট্টাচার্য, আরও যারা আছেন, বা যাদের অভিনয় দেখেছি হয়তো সামনাসামনি হিসেবে দেখিনি, যেমন উৎপল দত্তকে আমি সামনাসামনি দেখেছি, তার নাটকও দেখেছি, রাজনৈতিক নাটক একটা দেখেছিলাম আমাদের এখানে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে তার সিনেমা দেখে বড় হয়েছি। কিন্তু তারপর যেটা হলো যে সেই দিকেই এগোচ্ছে পুরো নাটকের বাংলা নাটকের বিষয়টা, যেটা আমার মনে হলো যে সারা বাংলা তো আরও কাজ হচ্ছে, অর্থাৎ বড় যেমন থাকবে, মেজ ছোট সেজে তারাও তো রয়েছে। এবং আমার এটা ভীষণ মনে হয়, আমি যেটা বলেওছিলাম, সবাই যদি সারা বাংলা জুড়ে কাজ না করে তাহলে কি বাংলা নাটকে কিন্তু অস্তিত্ব টিকে থাকবে না। আজকে মুম্বাইতে মারাঠি নাটক, হ্যাঁ প্রফেশনাল বোর্ডে কাজ হয়, এখনও হচ্ছে, দক্ষিণ ভারতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, অথচ বাংলা তো একটা কালচারাল একটা কী বলবো আমরা এখানে হার্ট, এটা তো একদম আর্ট অ্যান্ড কালচারাল হার্ট, এবং এটা একটা পীঠস্থান বলা যায়। এবং আজকে তোমাকে বলি, আমি এটা, সেটাও ব্রাতুদার একটা ভূমিকা ছিল সেখানে। আমাদের একসময় থিয়েটার সেমিনার হতো, ন্যাশনাল থিয়েটার সেমিনার, আমাদের মিনারভাই রেপার্টারিতে হতো। সেখানে আমি অমল পালেকারজির সঙ্গে মিট করার সামান্য সুযোগ পেয়েছিলাম, ওনার কথা শুনেছিলাম। যে বাদল সরকারের নাম তুমি নিশ্চয়ই শুনেছ, যিনি আমাদের থার্ড থিয়েটারে ইন্ডিয়াতে জনক বলা যায়, তারও এক সময় বাংলায় কোনো মূল্যায়ন ছিল না, অথচ তাকে নিয়ে তার জীবদ্দশার রেট্রোস্পেক্টিভ হয়। কারা করেন শুনলে অবাক হয়ে যাবে, গিরিশ কার্নাড মূল করেন অমল পালেকারজি। শুনতে পারেন উনি অসুস্থ, কলকাতায় চলে আসেন ফ্লাইটে। কিন্তু এখানকার কেউ বলেন না যে বাদলবাবু ওই মুহূর্তে কী করছেন কি না করছেন। অমল পালেকার স্যার পুরো খোঁজ করে হসপিটাল পৌঁছান, তার সঙ্গে দেখা করেন, দেন ফিরে গিয়ে উনি গিরিশ কার্নাড, অমরিশ পুরী, আমাদের ওম পুরী, নাসিরুদ্দিন শাহ সবাইকে এক জায়গায় করেন, আরও অনেক দিকপালদের করে তার নাটক করেন। সেইগুলো কোথাও আমাকে ভাবিয়েছিল। এবং আমি তখন বলি যে তাহলে তো সবাইকে কাজ করতে হবে, আমি যে কাজ করছি আমারও কিছু কন্ট্রিবিউশন রয়েছে। দমদম মেঘমালা আমাদের যে দলটা আছে, দমদম মেঘমালা নাট্যমঞ্চ, তারও কন্ট্রিবিউশন আছে। এইটা খুব একটা ভালো চোখে তারা নেননি আমার কথাটাকে। আমার কথা হচ্ছে শুধু শুনবো কেন, আমি তো কিছু বলতে পারি, আমার তো কিছু বলা থাকতে পারে, শুনবো নিশ্চয়ই, সেরকম না শুনলে শিখবো কী করে? ওটা তো একটা অবজারভেশন আমাদের, যেটা শেখানো হয় থিয়েটারে। পরবর্তীকালে এই অভয়ের ব্যাপারটায় আসি। অভয় যখন এটা হলো, তখন আমরা একদম যখন আরজি করে ভাঙচুর চলছে, ওই সময় স্পটে আমি দাঁড়িয়ে আমাদের প্রশাসনের যারা পুলিশ কর্মীরা ছিলেন বা পুলিশের যারা ছিলেন তাদেরকে বলি যে আপনারা কিছু করছেন না কেন? কারণ আমরা এও শুনেছিলাম যে প্রচুর সাংবাদিক ভাই বোনেরা আটকা পড়ে যান ভেতরে, আমি শুনেছি, এবং তাদের ওপরও অ্যাটাক হচ্ছিল এই মুহূর্তে। আশেপাশে প্রচুর তখন বিগত সরকারের অনেক নেতা নেত্রীকে আমি দেখতে পাই, বিশেষ করে নেতাদের দেখতে পাই, বাইক বাহিনী দেখতে পাই, আমাদেরকে তাড়া করা হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে গিরিশ মঞ্চ থেকে আরজি কর অবধি একটা থিয়েটার কর্মীদের একটা যাত্রা হয়, আমরা যাই সেখানে, আমি শঙ্কর দেবনাথ, থিয়েটারে আমার দলের ছেলেমেয়েরা রাত জেগে গিয়েছিল, সব হয়েছিল। এর পরবর্তীকালে যেটা হয়, ফেস্টিভ্যালের প্রশ্ন আসলি, যেটা তুমি বললে যে জেদের ব্যাপারটা, আমরা যখন হট করে দেখলাম অ্যাপ্লাই করছি, অথচ আমরা সরকারি হলগুলো পাচ্ছি না, দমদম মেঘমালা নাট্যগোষ্ঠী পাচ্ছে না। কেন পাচ্ছে না? কোনো উত্তর নেই। এই হতে হতে আমি তারপর এদিকে আমরা ফেস্টিভ্যাল, আমাদের দলে যখন 20তম বর্ষ, তখন কি ফেস্টিভ্যাল শুরু করেছি। প্রথম করি শিশির মঞ্চে 2023 সালে সম্ভবত, তারপরে আর হল পেলাম না। এইটা যখন পেলাম না তখন 2022 কি 23, তারপরে আমি দেখলাম যে ফেস্টিভ্যাল তো বন্ধ করা যাবে না, মানে ওয়ান্স উই হ্যাভ স্টার্টেড, এটা শো মাস্ট গো অন। তখন আমি সেই তৃণমূল সরকারের জামানাতেই আমাদের এখানে যিনি কাউন্সিলর ছিলেন তাকে বললাম, সে বলল হ্যাঁ করতে পারো, আমি করব। কারণ আমার শিকড় এখানে অনেক দিন, আমাদের যে বাড়ি দেখছো যেখানে বসে আছো 70 বছরের এখানকার, বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে একটা পরিচিতি আছে, পরবর্তীকালে আমি নিজের চেষ্টা একটা পরিচিতি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে করা উচিত এবং করব। আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যদি তুমি সরকারি হলে করতে যাও তাহলে যাদের নাট্য একাডেমি অ্যাফিলিয়েশন নেই সেসব দলকে তুমি চাইলেও ইনভাইট করতে পারবে না,
অথচ প্রচুর ভালো ভালো নাটক হচ্ছে, আমি তাদের ডাকতে পারবো না বিকজ অফ দ্যাট ক্রাইটেরিয়া। তার পরবর্তী সময় আমি তাদেরকে ডাকবার জন্য আরও একটা ব্যাপার, পাড়ায় পাড়ায় পুরো কালচারটা, আমার এই পাড়ায় প্রখ্যাত শিল্পীরা এসেছেন, শ্যামল মিত্র এসেছেন, হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন, আমি নিজে বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্রের গান এখানে শুনেছি। জোজো যখন মিস জোজো ছিল এখানে গান গাইতে এসেছিলো। তুমি যেখানে বসে আছো যে ঘরটা তুমি বিশ্বাস করবে না, এখানে তখন আমার বাগান ছিল। ইন্দ্রাণীতে ইন্দ্রাণী সেন, ইন্দ্রাণী দি এবং হচ্ছে ইন্দ্রাণী সেন, এরা দুজন এখানে পারফর্ম করে গেছেন আমাদের স্থানীয় একটি ইয়েতে। সেখানে দাঁড়িয়ে মনে হলো ওই ব্যাপারটা ফিরিয়ে আনা দরকার, কারণ নেক্সট জেনারেশনকে যতই বলি ওরা মোবাইল দেখছে এই দেখছে, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নিতে হবে। অরেলস কি দেখছে, যে পলিটিক্যাল যে টার্মালগুলো হচ্ছে, ঢুকলেই খিস্তি খেয়োর নেশা, চারপাশে গাজার নেশা এসব ছড়িয়ে গেছে, পিছনে তো একটা প্ররোচনা রয়েছে। সব কিছু মিলিয়ে আমি পাড়ার মধ্যে ফেস্টিভ্যালটা শুরু করলাম। 2026-এ এসে যখন ব্যাপারটাই হলো, আমি আবার হল পেলাম এবং জেদ করলাম যে আমি অমর সেন নাটকটাই হচ্ছে আমাদের সেই নাটক, বা আমাদের প্রত্যেকটা নাটক আমি ওইভাবে করার চেষ্টা করি। মূলত আমি অমর সেন, যেটা সময়ের কথা বলে। 8 বছর ধরে নাটকটা হচ্ছে, আমরা আবার গিয়ে শিশির মঞ্চে গিয়ে নাটকটা করি আমরা। এবং নাটকটা করার পর তার আগে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের একটা সেমিনার করি। সেই সেমিনারে আমার আরও একটা ভূমিকা আছে, যে এটা যেহেতু আমি সমস্ত মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছি, মোটামুটি 22 বছর হয়ে গেল আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং 32 বছর টোটাল থিয়েটার হয়ে গেল। আমি সেখানে জয়দীপ মুখার্জি, সন্দীপ দে, আমাদের প্রখ্যাত অভিনেতা, মঞ্চ, চলচ্চিত্র, টিভির বাচিক শিল্পী, কণ্ঠশিল্পী, কাজল শম্ভু, আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ মুন্সি, এদেরকে নিয়ে একটা সেমিনার করি। এবং সেই সেমিনারে ছিল থিয়েটার থেকে এই যে সিনেমা, এই যে আমাদের একটা ট্রান্সফরমেশন, এই যে একটা যাত্রা আমাদের যেভাবে আমরাও এসেছি, সেখানে অভিনেত্রীর প্রস্তুতি, ডিরেক্টরদের ভাবনা এবং দর্শকদের দেখা, এর একটা মেলবন্ধন করি। টাইম যদি একটু কম ছিল, করি আমরা। তো সেই জেদটা টোটালটা ছিল যে আমি যদি ওখানে করতে না পারি, সরি মাঝখানে এটা বলা হলো না তোমার প্রশ্ন নিতে। তারপরে আমি ওই প্রথম যখন পাড়ায় ফেস্টিভ্যাল করলাম, তখন আমি দক্ষিণ দমদম পৌরসভা যাই এবং ব্রাত্যদাকে ইনভাইট করতে যাই। তো ব্রাত্যদা সেই সময় আমাকে প্রশ্ন করেছিলেন যে রাত দখলে ছিলাম কিনা, এটা প্রশ্ন উনি করেছিলেন আমাকে। তো ব্রাত্যদার সঙ্গে আমার খুব সুস্থ একটা সম্পর্ক রয়েছে, কোনো পলিটিক্যাল না, শ্রদ্ধা। সেই জায়গা থেকে তার থিয়েটারের জ্ঞান, তার সেই পাণ্ডিত্যকে আমি শ্রদ্ধা করি। অবশ্য পলিটিক্যালি এটা আমি কোনোভাবেই, ওটা আমার ইয়ে নয়, দৃষ্টিভঙ্গি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আমি বলি যে আপনি আসুন, এবং আমরা ক্যান্সার নিয়ে, যেটা তোমাকে আমি ইয়েতেও বলেছি, যে একমাত্র থিয়েটার দল আমরা ভারতবর্ষে যারা ক্যান্সার সচেতনতা নিয়ে আমরা কাজ করছি 5 বছর, এটা 6 বছর হবে, একটা বইও আছে তোমাদের দেবো। তো সেটা নিয়ে বইটাও আমরা বের করেছি। তখন প্রশ্ন করে, তো আমি বললাম যে হ্যাঁ গেছিলাম, অবশ্যই গেছিলাম। এবং সেক্ষেত্রে আমার স্ত্রী মন্দিরা সেখানে বলে, যে দলের সম্পাদিকা, সেই বলে দাদা ওটা সম্পূর্ণ আমাদের একটা অন্য বোধের জায়গা। যেমন ক্যান্সার নিয়ে আমি সুস্থ হওয়ার পর, আমার স্ত্রী সুস্থ হওয়ার পর কী হয়, সুস্থ হলাম, ঘরে ফিরে আসলাম, কিন্তু সেখান থেকে আমাদের নতুন একটা যাত্রা শুরু হয়, অন্য একটা বোধের জায়গা। ঠিক তেমনি আমাদের বোধের জায়গা, যে থিয়েটারের মঞ্চে বকবৃত্তি করা নয়, সংলাপ বলা নয়, একটা বিশ্বাস, একটা দর্শনের জায়গা থেকে, বোধের জায়গা থেকে, সুস্থ বোধের জায়গা থেকে আমাদের ওটা করা উচিত। পথনাটিকা আমরা করতাম না, করেছিলাম। অনেকের কাছে মনে হবে যে দলের বিজ্ঞাপন করেছি, কারণ তখন টিভি নাইট বাংলা বিভিন্ন সেটাকে প্রচার করছে, করছে বিভিন্ন প্রথম সারি যারা টিভি চ্যানেল আছে, কিন্তু একদমই না, কোনো প্রচারের জন্য না। কদিন আগে আমরা দমদম জিআরপি, এই শিয়ালদা জিআরপি এবং আমাদের এখানে ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন বলে একটা আছে, যৌথ উদ্যোগে মাদক বিরোধী দিবস হিসেবে একটা পথনাটিকার জন্য আমাদের বলে, আমরা কি পারফর্ম করি, একদমই বিজ্ঞাপনের জন্য না, কতগুলো দিকে আমরা কাজ করতে পারছি, এটা একটা একরকম জেদ একটা। সেই জায়গা থেকে ফেস্টিভ্যাল করি, এবং এখন বললে মানে নিজেরই হাসি পাচ্ছে, 2 জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, মানে ব্যানার ছিঁড়ে ফেলা হয়। অদ্ভুত যুক্তি, কার্তিক পুজো হচ্ছে, ব্যানার থাকবে না, অথচ কার্তিক পুজো যদি এখানে হয়, ব্যানার মনে করো না হলেও 20 ফুট দূরে ব্যানারটা টাঙানো, কোনো অসুবিধা নেই,
কিন্তু আমাদেরটা ছিঁড়ে ফেলা হয়। তারপরেও ফেস্টিভ্যাল হয়। সেই ফেস্টিভ্যালে তোমাকে একটু আগে বলছিলাম শঙ্কর দেবনাথ, মৈনাক সেনগুপ্ত, কাজল সৌম্য, রনিয়া রায়, অতনুদা, অতনু ঘোষ, আনন্দ আঢ্য, সুদীপ মুখার্জি সবাই এসেছিলেন। রঞ্জন গঙ্গোপাধ্যায় আমাদের থিয়েটারের একজন সমালোচক সিনিয়র, তিনি এসেছিলেন, সবাই এসেছিলেন। এবং বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে গত বছর আমাদের আরও বড় জায়গা আমরা করছি ওটাকে, ফেস্টিভ্যালটাকে। এবং সেখানে আমরা যে বলছিলাম যে জেদ, আমরা সারা বাংলা থেকে ফোক আর্টিস্টদেরও নিয়ে আসছি। সবাই জানে যে ছৌ শিল্পীদের একটা ডান্স আছে যেটা বাংলায় মার্শাল আর্ট ফর্মে ডান্স হয়। সেই ছৌ শিল্পীরা ছৌয়ের আঙ্গিনায় ওই আঙ্গিকে তারা কিন্তু 2 বিঘা জমি নাটকটা এখানে উপস্থাপন করে গেছে। এবং আমাদের শ্রদ্ধেয়, আমাদের অগ্রজ গৌতম হালদার এখানে এসে একক নাটক পরিবেশন করে গেছে। এবং পঙ্কজ মুন্সি, তপতি মুন্সি প্রত্যেকে অসম্ভব খুশি। আমরা এতক্ষণ ধরে দাদার কথা শুনলাম, দাদার জেদের কথা শুনলাম। এবার যদি একটু বলো যে যে মানুষটাকে আমরা এতটা ঠান্ডা দেখি বা যেটুকুনি চিনেছি, সে বাড়িতে আসলে কীরকম, যদি একটু ছোট করে বলা যায়। ঠিকই, ঠান্ডাই, অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্তই ঠান্ডা। তবে হ্যাঁ দেখো, একটা জিনিস তো তুমিই বলছি তোমাকে, তো একটা জিনিস তো ঠিক যে দীর্ঘদিন একটা জায়গা ডিজার্ভ করা সত্ত্বেও অনেক সময় যখন কি হয় সেটা একটুখানি ব্রেক হয়ে যায়, তো সেই টাইমে মাথার একটু রাগ বা সব কিছুটাই আসাটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয় মনে হয়। আর বাদ বাকিটা তো রায়া বলবে ওর বাবা কতটা ঠান্ডা। কি বলবে আমার ব্যাপারে? এমনিতে ঠান্ডাই, কিন্তু কিছু সময় একটু রেগে যায়। এইটুকুই। কখন রেগেছে? যখন অনেক সময় কথা শুনি না বা কি শুনলো কথা? উম, একটু আইসক্রিমটা কম খেলে ভালো হয়, তা বলি যে আইসক্রিমটা কম খেয়ে না, হ্যাঁ এরকম আর কি কাইন্ড অফ। হ্যাঁ আর আহ, আর যখন থিয়েটারে তুমি হয়তো ঠিকমতো সংলাপে জোরে বলছো না, হ্যাঁ তখন একটু আর কি তখন। ওই সময় আর সেই ক্ষেত্রে তো তখন আমাদের থিয়েটারের সময় তখন আর কিছু বলার নেই, কাউকে ছাড়া নেই, তখন দলের সবাই, দলের সবাই একসাথে। আমার স্ত্রী বলে আলাদা বা মেয়ে বলে আলাদা এরকম কোনো জায়গা না, সবচেয়ে বড় কথা একসাথে আমরা সবাই বকানি খাই, মানে একজন দোষ করলো বাদ বাকি 10 জন বকানি খাবে সেখানে, এটা হচ্ছে একটা নিয়ম আমাদের থিয়েটারে। অসাধারণ। ঠিক আছে, আজকে ছোট করেই এখানেই শেষ করতে হবে। তবে দাদা শেষ করার আগে যদি যারা নতুন কাজ করছে তাদের জন্য যদি তোমার কোনো অ্যাডভাইস থাকে। শুধু একটাই কথা বলি যে যারা তোমাদের বোঝাচ্ছে যে রিলস করে বা ফলোয়ার্স বাড়িয়ে অভিনয় আসা যায়, প্লিজ এই ভুল ইয়েতে থেকো না। কারণ সত্যি সত্যি যদি এই পেশাটাকে ভালোবেসে থাকতে চাও, সারভাইভ করতে চাও, এর মধ্যে থাকতে চাও, তাহলে একটু তৈরি হও, থিয়েটার করো বা থিয়েটারে কোনো ব্যক্তির কাছ থেকে ওয়ার্কশপ করো, কিছু একটা করো, প্রসেসটাকে এনজয় করো। না হলে কী হবে, একসময় কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে যে আমি কাজ পাচ্ছি না, হচ্ছে না। কারণ সত্যি কথা, আমাদেরকে কিন্তু এখনও শরীর নিয়ে কাজ করতে হয়, প্রচুর সিনেমা দেখতে হয়, প্রচুর থিয়েটার দেখতে হয়, এখনও উচ্চারণ নিয়ে কাজ করতে হয়, রিদিম নিয়ে কাজ করতে হয়, সবটাই করতে হয়, এটা করতে হবে, এটুকুই বলে। থ্যাংক ইউ তোমাদেরকে।